এটা হচ্ছে ইসরায়েল যেখানে যুদ্ধবিরতিতে সম্মতি দেয় সেটা হচ্ছে একটা একতরফা যুদ্ধবিরতি। ট্রাম্প এবার প্রকাশ্যে বলে দিয়েছে যে এই স্বাধীনতা ঘোষণাটা খুব ভালো একটা কাজ হবে না। শি জিনপিং তাকে বলে দিয়েছে যে তাইওয়ানকে নতুন কোনো অস্ত্র বিক্রি করা যাবে না। আমেরিকা বলতেই পারে যে আমরা বলেছি যে মার্কো রুবিও যাবে, তোমরা যা করার করো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে সারা বিশ্বেই এখন আলোচনা হচ্ছে। চীন সফর কি সফল হয়েছে? যে উদ্দেশ্যে তিনি চীন গিয়েছিলেন সেই উদ্দেশ্য কতটা সফল হলো অথবা ব্যর্থ হলো, এসব নিয়ে কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক সাবির মুস্তফার সঙ্গে। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে বেশ আলোচনা বিশ্ব পরিসরে। আপনি কিভাবে সফরটি দেখছেন? এই সফরে একটা জিনিস প্রমাণিত হলো যে চায়না এখন বিশ্বের একটা শক্তি, এবং সে শক্তি না এক নম্বর শক্তি? না, এক নম্বর শক্তি এখনো হতে পারেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো যুক্তরাষ্ট্রকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। আমার মতে যুক্তরাষ্ট্র এখনো একমাত্র পরাশক্তি, কারণ যুক্তরাষ্ট্র একমাত্র শক্তি যে সারা বিশ্বে তার ক্ষমতা কর্তৃত্ব দেখাতে পারে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে। চীন সেটা পারে না। চীন এখনও নির্ভরশীল আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে বাণিজ্য করে, কাজে চীনের এই দুর্বলতাটা আছে। আর তার সামরিক শক্তি এত বেশি হয় নাই যে সারা বিশ্বে সে তার কর্তৃত্ব জাহির করতে পারবে। কিন্তু ট্রাম্প এবার এই সপ্তাহে ভিজিট করলো, তার আগে ব্রিটেন, জার্মানি এবং কানাডার নেতারা ভিজিট করে গেছে, এবং আগামী সপ্তাহে ভ্লাদিমির পুতিন যাচ্ছেন ভিজিট করতে। অর্থাৎ সবাই যাচ্ছে চীনের দিকে। সো বলা যেতে পারে চীনের যে স্ট্যাটাস বিশ্বের দ্বিতীয় শক্তি হিসেবে, সেটা একেবারে কনফার্মেশন সিল পড়ে গেল। এখন চীন আরও উপরে, সারা বিশ্বের দৃষ্টি এখন সারা বিশ্বের দৃষ্টি বেইজিংয়ের, এবং সবাই জানে যে বেইজিং বা চীন হচ্ছে এখন সারা বিশ্বের একটা উৎপাদন কেন্দ্র। তো যত শিল্প, যত উৎপাদন প্রয়োজন চীন থেকেই সেটা আসবে। এবং শুধু উৎপাদন না, এখন দেখা যাচ্ছে চীন সেখানে একটা প্রযুক্তিগত উদ্ভাবনের দিক থেকেও চীন অনেকের চেয়ে এগিয়ে যাচ্ছে, এবং আমেরিকার সাথে প্রায় আমেরিকাকে ধরে ফেলছে সেই দিক থেকে। এবং চীন মহাকাশেও তাদের বিস্তার ঘটাচ্ছে, তাদের উপস্থিতি। কাজে চীনের হচ্ছে চীন হচ্ছে উদীয়মান শক্তি, কিন্তু উদয় এমন হয়ে গেছে যে সে এখন দ্বিতীয়, আর সবাইকে ছাড়িয়ে গেছে, শুধু আমেরিকা আছে তার উপরে। তো ট্রাম্পের ট্র্যাজেডিটা হচ্ছে ট্র্যাজেডি ইন দ্য সেন্স যে সে ভেনেজুয়েলার তেল দখল করে ইরানের উপর আক্রমণ চালালো। তার আশা ছিল যে ইরানকে সে কবজা করে ফেলবে, যেভাবে ভেনেজুয়েলাকে কবজা করেছে। চীন হচ্ছে ইরানের তেলের একটা বড় আমদানিকারক, যেমন তারা ভেনেজুয়েলার তেলের আমদানিকারক ছিল। তো তার হয়তো একটা খায়েশ ছিল যে সে চীনে যাবে, এই দুই তেলের দেশটাকে কবজা করে, যে চীনকে বলবে যে এই দেখো, তোমার জ্বালানি দরকার, কিন্তু তোমার জ্বালানি কিন্তু আমার হাতের মুঠোয়। এবার আমার সাথে দর কষাকষি করতে গেলে এইগুলা ভাবতে হবে। কিন্তু তিনি তো ওই অস্ত্র, ওই তাস তার হাতে ছিল না। কাজেই ওই দর কষাকষিতে তার যেই অ্যাডভান্টেজ তিনি আশা করছিলেন হবে, সেই অ্যাডভান্টেজ তার হয়নি। অ্যাডভান্টেজ চলে গেছে শি জিনপিংয়ের কাছে। শি জিনপিং উল্টো তাকে বলে দিয়েছেন যে তারা কিভাবে, মানে দুনিয়াটা এবং তাদের অঞ্চলটা কিভাবে পরিচালিত হবে সেই কথা ঠিক করবেন। মানে শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, ট্রাম্প শি জিনকে বলতে পারেননি। কাজেই ট্রাম্পের এখন ফিরে গেলেন কিছু, ওই যে বাণিজ্যিক সাফল্য দেখাতে চাচ্ছেন যে চীন 200 বোয়িং থেকে 200 প্লেন কিনবে। এখন চীন তো কিন্তু এটা বাণিজ্য সচিবের করার কথা। তারপরে চীন সয়াবিন কিনবে, তাদের আমেরিকা থেকে তেল কিনবে। তো এইগুলোর কিছু ফিগার তারা দিচ্ছে, কিন্তু চীনের তরফ থেকে কিন্তু এইগুলোর এখনও নিশ্চিত করা হয়নি যে তারা 200টা প্লেন কিনবে। তারা অনেক প্লেন কিনবে, বোয়িং থেকে কয়টা কিনবে সেটা কিন্তু তারা বলেনি। তারা সয়াবিন কিনবে, কিন্তু কতটা কিনবে বা কতটা জ্বালানি নেবে, জ্বালানির ব্যাপারে তেল কতটা আমেরিকা থেকে কিনবে, এসব কিন্তু সুনির্দিষ্ট করে বলেনি আমেরিকানরা। ট্রাম্প এটা বলছে যে এটা একটা বিরাট বাণিজ্য সাফল্য। কিন্তু ইরান নিয়ে তিনি কিন্তু চীনের সেরকম কোনো আশ্বাস পাননি, যদিও ট্রাম্প বলছেন যে চীন তা কথা দিয়েছে যে ইরানকে তারা সমরাস্ত্র সরবরাহ করবে না।
তো সেটা নতুন কিছু না, তো চীন করেনি আগেও। এবং কিন্তু হরমুজ প্রণালী খোলা থাকুক এটা চীন চায়, সেটাও নতুন কথা না। চীন এটা হরমুজ প্রণালী খোলা থাকুক এটা চীনের দাবি, এটা ডোনাল্ড ট্রাম্পের দাবি, আবার চীনও নাকি একমত হয়েছে। কিন্তু এর পাশাপাশি ইরানের উপর যে অবরোধ, সেটা প্রত্যাহারের ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছে বলে মনে করেন? না, সেরকম আমি কোনো কিছু দেখিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অবরোধটা কিন্তু এটা তো মানে একটার জন্যই আরেকটা করা হলো। মানে অবরোধটা আসছে পরে, আগে তো ইরান হরমুজ প্রণালীটাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। কিন্তু চীনের ব্যাপারটা হচ্ছে চীনের কিন্তু অবাধ যাতায়াত আছে ওখান দিয়ে, তারা ইরানের সাথে সমঝোতা করে ফেলেছে। কাজে চীনের কোনো সমস্যা নাই ওই প্রণালীতে, সমস্যা হচ্ছে অন্যদের। কাজেই বাংলাদেশেরও হ্যাঁ, আমাদের জাহাজ আটকে আছে। হ্যাঁ, ট্রাম্প যেটা আশা করছিল যে চীন ইরানের উপর কোনো চাপ সৃষ্টি করবে, চীন কিন্তু সেটা করবে না। চীন চেষ্টা করবে যে একটা সার্বিক সমঝোতার মধ্যে একটা সার্বিক শান্তি চুক্তি হোক, যেটা ইরানও চায় একটা শান্তি চুক্তি করতে। সো ওইটার দিকে আগাবে। আমার মনে হয় যে এই আজকেই একটা খবর দেখলাম, আল জাজিরায় বোধহয় একটা খবর আছে যে আবার আলোচনার ব্যাপারে ইরান আলোচনা করতে আগ্রহ প্রকাশ না, করেছে। ইরান তো সবসময় আলোচনা করতে আগ্রহী। কিন্তু ট্রাম্প একটা কথা বলেছেন যে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়া, এইটা ট্রাম্প চাচ্ছিল যে চিরকালের জন্য বন্ধ থাকুক। ইরান বলেছিল যে আমরা 15 বছরের জন্য বন্ধ করতে রাজি। এখন ট্রাম্প বলছে যে এই প্রক্রিয়া যদি 20 বছরের জন্য বন্ধ থাকে তাহলে এনাফ হবে। তার মানে কি, তিনি তার দাবি থেকে নেমে আসছেন কিন্তু, এবং ইরান যতটুকু দিতে রাজি তার প্রায় কাছাকাছি চলে আসছেন। তার মানে এইটাতে যদি একটা সমঝোতা হয় যে মানে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম কতদিন বন্ধ থাকবে, ইরান কিন্তু মানে মাইন্ড করে না, তারা বলছে যে আমরা 15 বছর বন্ধ রাখতে রাজি। কিন্তু যেসব ইউরেনিয়াম তাদের কাছে মজুদ আছে সেটা তো ফেরত দেবে না ইরান বলছে। সেটা তারা আমেরিকার হাতে তুলে দেবে না, তারা হয়তো চাইনার হাতে তুলে দিতে পারে বা রাশিয়ার কাছে মজুদ রাখতে পারে বা নিজেরাই ওটাকে আস্তে 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 ধ্বংস করতে পারে, কিন্তু তারা আমেরিকার হাতে তুলে দেবে না। তো আমার মনে হয় আমেরিকাকে ওই দাবি থেকেও সরে আসতে হবে। এবং এই চীনের সাথে এই বৈঠকের পর আমার মনে হয় যে এই পারস্য উপসাগরে মূলত এই মানে দুই দেশের মধ্যে একটা সমঝোতা এবং শান্তি চুক্তির পথে একটা বড় মাইল ফলক হয়ে থাকবে। আমার মনে হয় না ট্রাম্প এই শীর সাথে বৈঠকের পর আর এই যুদ্ধে আবার ফিরে যাওয়ার যুদ্ধের হুঙ্কার ছাড়তে পারবে বলে মনে হয় না। আমার খুব গরম গরম কথা বলছেন না কিন্তু তিনি, না, বরঞ্চ খুব ফানি ব্যাপার, আমেরিকা কখনোই বলতো না যে তাইওয়ান যেই দ্বীপ চীন দাবি করে তার অংশ হিসেবে তাইওয়ান স্বাধীন হলে তারা কি করবে না করবে। যদিও তারা মানে ভাব দেখায় যে তারা মানে চায় না যে মানে তাইওয়ান স্বাধীন হোক, কিন্তু ট্রাম্প এবার প্রকাশ্যে বলে দিয়েছে যে এই স্বাধীনতা ঘোষণাটা খুব ভালো একটা কাজ হবে না। তার মানে অর্থাৎ চীনের চাওয়াটাই ট্রাম্প বললেন। চীনের স্বাধীনতার এটা খুব ভালো কাজ হবে না, এটা হচ্ছে একটা প্রাথমিক স্টেপ, মানে প্রাথমিক পদক্ষেপ। পরেরটা হবে যে এটা একত্রীকরণটাই বোধহয় ভালো। তো এবং তাইওয়ান কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের বলা এটা ঠিক হয়নি। অবশ্যই, কারণ তারা চাইবে যে আমেরিকান প্রেসিডেন্ট বলুক যে তাইওয়ান স্বাধীন হবে কি হবে না সেটা তাইওয়ানিজ জনগণ সিদ্ধান্ত নেবে, এটাই তারা চায় আমেরিকান প্রেসিডেন্ট বলুক। এবং তারপরে যদি জনগণ সিদ্ধান্ত নেয় যে তারা স্বাধীনতা চায়, তাহলে আমেরিকান প্রেসিডেন্ট যেন তাদেরকে সমর্থন করে। না, এর মধ্য দিয়ে তো ডোনাল্ড ট্রাম্প চীনের যে এক চীন নীতি, বেজিংয়ের যে এক চীন নীতি, সেটাই তো প্রকারান্তে স্বীকার করে নিল। এটা ফানি ব্যাপার, আমেরিকানরা কিন্তু সবসময় এক চীন নীতি সমর্থন করে আসছে, কিন্তু আবার একই সাথে তাইওয়ানকে সামরিকভাবে সমর্থন করে আসছে। মানে এটা একটা দ্বিমুখী দ্বিচারিতা। কিন্তু আরেকটা মানে রাস্তার মধ্যে একটা কাঁটা আছে, সেটা হচ্ছে যে তাইওয়ানের জন্য $14 বিলিয়ন পাউন্ডের একটা অস্ত্র সরবরাহের প্রজেক্ট আছে, যেটা এখনও ট্রাম্প অ্যাপ্রুভ করেনি, কিন্তু এটা কংগ্রেসের পাস হয়ে গেছে। এবং কংগ্রেস থেকে বারবার জানতে চাওয়া হয় হোয়াইট হাউসের কাছে যে কী হলো তোমরা এটাকে রিলিজ করছো না কেন। তো এখন ট্রাম্প ফিরে গিয়ে কি করবে সেটা হলো দেখার বিষয়, কারণ শি জিনপিং তাকে বলে দিয়েছে যে তাইওয়ানকে নতুন কোনো অস্ত্র বিক্রি করা যাবে না। এখন ট্রাম্প গিয়ে যদি বিক্রি করে বা ওই অস্ত্র সাহায্যে যদি সম্মতি দেয়, তাহলে চীন তো বলবে যে তাহলে তুমি মানে এটা আমার স্বার্থ বিরোধী কাজ করছো।
তো ওইখানে আর একটা সংকট একটা মানে আছে, এই সংকটটা আবার বাঁধতে পারে। এবং শুল্ক হার নিয়েও বোধহয় বিরোধের নিষ্পত্তি হয়নি। শুল্ক হার থেকে তো তারা দুই পক্ষই অনেক আগে সরে এসছে, তারা আর ওই রকম মানে অ্যাগ্রেসিভ মানে ব্যবহার করে না। তারা বুঝে গেছে যে একে অপরকে শুল্ক আরোপ করে মানে কারোই লাভ হবে না। এবং ট্রাম্পও বুঝে গেছে যে তার মানে আমরা বলতে পারি যে ট্রাম্প শূন্য হাতেই ফিরে গেলেন। শূন্য না হলেও তিনি যেটা আশা করছিলেন তার ধারে কাছ দিয়ে তিনি পাননি। কি আশা করছিলেন সেটা আমরা হয়তো মানে পুরোপুরি জানি না, কারণ তারা এখন বলবে যে আসলে আমরা কিছুই আশা করিনি, আমরা এই যে 200টা প্লেন বিক্রি করতে পারছি এটাই অনেক। এবং চীন থেকে ফিরে ট্রাম্প বলেছেন যে তার ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে যাচ্ছে, মানে তিনি আর ধৈর্য ধরতে পারছেন না। ইরানের প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি বলছেন তিনি আর ধৈর্য রাখতে পারছেন না। ধৈর্য না রাখতে পারলে তিনি কি করবেন? তিনি কি যুদ্ধে আবার পুনরায় ফিরে যাবেন? সেটা ক্ষমতা তার আছে, তার যে সরঞ্জাম ওখানে আছে, জাহাজ এবং সৈন্য এবং বিমান শক্তি যেখানে মোতায়েন করা আছে, সেটা দিয়ে তিনি আবার যুদ্ধে ফিরে যেতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার ফলাফল কি হবে? অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতির সীমা বাড়ানো হয়েছে, কিন্তু ইসরায়েলের হামলাও অব্যাহত আছে। এটা একটা হাস্যকর যুদ্ধবিরতি। এটা হচ্ছে ইসরায়েল যেখানে যুদ্ধবিরতিতে সম্মতি দেয় সেটা হচ্ছে একটা একতরফা যুদ্ধবিরতি, অর্থাৎ অন্য পক্ষ যুদ্ধবিরতি করবে কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি পালন করতে বাধ্য না, কারণ তারা সব সময় এটা গাজায় বলেন, লেবাননে বলেন। লেবাননের যুদ্ধবিরতি হয়েছে গত বছরে একটা যুদ্ধবিরতি হয়েছে, তারপর থেকে কিন্তু তারা কখনোই তাদের হামলা থামায়নি, তারা হামলা করেই গেছে, শুধু থামাতে হয়েছে হিজবুল্লাহকে। গাজায় একই জিনিস, এই যে যুদ্ধবিরতি হলো বাইডেনের আমলেই যুদ্ধবিরতিটা হলো, এবং তারপরে কিন্তু ইসরায়েল গাজায় হামলা থামায়নি, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে গাজায়। কাজেই মনে হয় যে যুদ্ধবিরতিটা শুধু অন্য পক্ষের জন্য, ইসরায়েলের জন্য না। এটা একটা খুবই মজা না, এটা খুবই ট্র্যাজিক একটা যুদ্ধ। আপনি দীর্ঘদিন আন্তর্জাতিক কূটনীতি বা আন্তর্জাতিক বিষয় নিয়ে মানে পর্যবেক্ষণ করেন। এবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সফরসঙ্গী, অন্যতম সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার ছদ্মনামে গিয়েছেন। মার্কো রুবিওর উপর চীনের নিষেধাজ্ঞা ছিল যে তার দেশে আসতে পারবে না। যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, আপনিই বললেন তারাই এক নম্বরে, তার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নাম বদল করে যেতে হয়েছে, এটাকে কিভাবে দেখেন? আমার মনে হয় যে মার্কো রুবিওর উপর যখন নিষেধাজ্ঞা দিয়েছিল চীন, তখন রুবিও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তিনি একজন সেনেটর ছিলেন, এবং সেনেটর থাকা অবস্থায় তিনি চীন এবং তাইওয়ানের পক্ষে বড় মানে ভূমিকা পালন করতেন। তিনি বেশ অ্যাগ্রেসিভ একজন সেনেটর, বিভিন্ন জায়গায় তিনি মানে যুদ্ধের পক্ষে, সংঘাতের পক্ষে মানে অবস্থান নিতেন। সিরিয়ায় ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় সিরিয়ায় যে আক্রমণ চালানো হলো, এটা মার্কো রুবিও, তারপর লিন্ডসে গ্রেহাম, এরা চাপ দিয়ে এইসব মানে সামরিক আগ্রাসন করায় আর কি এই সেনেটররা। সো ওদিক থেকে দেখতে গেলে এখন মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু চীন বোঝা গেল যে চীন তার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি, যার ফলে তার নামে কিছুটা মানে চেঞ্জ করে তাকে দেশে প্রবেশের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। তার মানে না, সেটাই চীনের পক্ষ থেকে দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে এটা মেনে নেওয়া, সেটাকে কিভাবে দেখেন? এখন এটা ব্যাপারটা হচ্ছে যে মার্কো রুবিও বেইজিংয়ে গেছে, এখন যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞা ইগনোর করতে পারে, কারণ মূল কথা হচ্ছে যে যখন মার্কো রুবিওর বেইজিংয়ে যেতে হবে তখন মার্কো রুবিও যেতে পারবে। তাহলে নিষেধাজ্ঞা দেওয়ার মানেটা কি? আপনি যদি আপনার নিষেধাজ্ঞাটা কার্যকর করতে না পারেন, তাহলে আপনার নিষেধাজ্ঞাটা দেওয়ার মানেটা কি? সেজন্য আমি বলবো এটা চীনেরই একটা গাফিলতি, যে তুমি যাকে আটকাতে পারছো না তার উপরে নিষেধাজ্ঞা রেখে তোমার কী লাভ হচ্ছে? না, অন্তত চীন তো এটা বলতে পারবে যে সে নীতি থেকে সরে দাঁড়ায়নি, যে লোকের প্রতি সে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই লোক ওই নামে আর যেতে পারছে না। নামে আপনি হয়তো নিষেধাজ্ঞা একটা নামের উপর দিলেন, লোকটার উপর দিলেন না তো, কারণ লোকটা তো বেইজিংয়ে গেল। তো আমার মনে হয় যখন আপনি তাকে ঢুকতে দিতেই হবে, আপনাকে নিষেধাজ্ঞা তুলে নেন, আদারওয়াইজ এটা একটা মানে হাস্যকর জিনিসে পরিণত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র তো এটাই করতে পারতো যে হয় নিষেধাজ্ঞা তুলে নাও, না হলে আমি পররাষ্ট্রমন্ত্রীকে নেব না। চীন বলতে ঠিক আছে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াই আসো। ডোনাল্ড ট্রাম্প তো পররাষ্ট্রমন্ত্রী ছাড়া আলোচনা করতে পারতেন না, তা নয়। না, ব্যাপারটা হচ্ছে যে চীন মার্কো রুবিওকে আটকায়নি,
তারাই ব্যবস্থা করে দিয়েছে তার ভিতরে ঢোকার। কাজেই আমেরিকা বলতেই পারে যে আমরা বলেছি যে মার্কো রুবিও যাবে, তোমরা যা করার করো, তোমরা যা ব্যবস্থা করার প্রয়োজন সেটা করো। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প চীন থেকে শূন্য হাতে ফিরুক অথবা কিঞ্চিত সুবিধা নিয়ে ফিরুক, আমরা চাই ইরান সংকটের দ্রুত অবসান হোক, সেখানে শান্তি আসুক। কারণ বিশ্বব্যাপী অর্থনীতিতে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে এবং বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সুতরাং এই ক্ষতি যতটা কমানো যায়, যত দ্রুত সেই ক্ষতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেটাই প্রত্যাশা। সাবির মোস্তফা, চর্চার পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।